আলী খামেনি বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং গভীরতম বাংকারে থাকতেন। সেই বাংকারটি এত গভীরে ছিল যে লিফট দিয়ে গেলেও 5 মিনিট সময় লাগত। তা সত্ত্বেও ইসরায়েল এবং আমেরিকা কিভাবে তাকে হত্যা করেছিল, আজ আমরা আপনাকে বিস্তারিতভাবে বলবো যে এত বিপজ্জনক এবং সুরক্ষিত বাংকারে থাকা সত্ত্বেও আমেরিকা কিভাবে তাকে হত্যা করেছিল। আলী খামেনি বেশিরভাগ সময় তেহরানে থাকতেন। তার প্রধান কমপ্লেক্সটি খুব সুরক্ষিত ছিল এবং অনেক ওয়েভস দিয়ে তৈরি ছিল। এই কমপ্লেক্সের সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে কমপ্লেক্সের চারপাশে প্রচুর সংখ্যক প্রহরী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও তার বাংকারের কাছে আরও অনেক গভীর বাংকার তৈরি করা হয়েছিল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে তারা যে বাংকারে থাকতেন তা এত গভীর ছিল যে আপনি লিফটে নামলেও নিচে পৌঁছতে 5 মিনিট সময় লাগত। তাদের নিরাপত্তা এত কঠোর ছিল যে যখন কোনো অফিসার তাদের সাথে দেখা করতে আসতো তখন তাদের চোখ বেঁধে ভিতরে নিয়ে আসা হতো যাতে তাদের অবস্থান প্রকাশ না পায়। এর একমাত্র উদ্দেশ্য ছিল নিশ্চিত করা যে যদি কোনো শত্রু ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করে তবে বাংকারটি এত গভীরভাবে সুরক্ষিত থাকে যে একটি ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছতে না পারে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমেরিকা এবং ইসরায়েল কিভাবে তাদের অবস্থান আবিষ্কার করেছিল। তাই আমি আপনাকে বলতে চাই যে এই আক্রমণটি হঠাৎ করে ঘটেনি। এটি ছিল বছরের পর বছর ধরে গোপন গুপ্তচর বৃত্তির ফলাফল। প্রথমত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর আগে তেহরানের সরকারি ক্যামেরা, ট্রাফিক ক্যামেরা এবং নজরদারি ব্যবস্থা হ্যাক করেছিল, যার ফলে তারা প্রতিটি বিবরণ দেখতে পেত। কোন গাড়ি প্রবেশ করছে, কোন অফিসার কোথায় যাচ্ছেন এবং কখন তাদের নিরাপত্তা পরিবর্তন হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েল খামেনির মুক্তির সময় সম্পর্কে সমস্ত তথ্য রেকর্ড করেছিল। দ্বিতীয়ত, লাইফ অ্যানালিসিস গোয়েন্দা সংস্থা কয়েক মাস ধরে খামেনির প্রতিদিনের সভার সময় এবং সুরক্ষার ধরন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছিল। এর ফলে তারা কোন দিন, কোন সময়ে এবং কোন সভাগুলির জন্য আলী খামেনি বাংকার থেকে বেরিয়ে আসবেন তা নির্দিষ্ট করতে পেরেছিল। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক সোর্সটি ছিল সেই অভ্যন্তরীণ ব্যক্তি যিনি আলী খামেনির মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইরানের মধ্যে এমন একটি মানবিক উৎস খুঁজে পেয়েছিল এবং এই ব্যক্তি শেষবার ইসরায়েলকে জানিয়েছিলেন যে খামেনি সেই সময় তার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এটি ছিল চূড়ান্ত নিশ্চিতকরণ যা ইসরায়েল বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছিল। চতুর্থ সোর্সটি ছিল স্যাটেলাইট নজরদারি। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে স্যাটেলাইট থার্মাল ইমেজিং এবং মোবাইল সিগন্যাল ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তি ছিল, যা সবচেয়ে বিপজ্জনক ছিল, কারণ তারা প্রতিটি বাংকারে কী কী কর্মকাণ্ড চলছে এবং ভিতরে কতজন লোক উপস্থিত ছিল তা প্রকাশ করেছিল। এখন আক্রমণটি কিভাবে পরিচালিত হয়েছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। অভিযানটি 8 ফেব্রুয়ারি 2026 তারিখে শুরু হয়েছিল। কিছু প্রতিবেদন অনুসারে এই অভিযানকে রাইজিং লাইন বা অ্যাপেখুরি বলা হতো এবং আক্রমণের আগে ইসরায়েল ইতিমধ্যেই 3টি বড় প্রস্তুতি নিয়েছিল। প্রথমত, নিরাপত্তা রক্ষীদের কাছে কোনো সতর্কতা পৌঁছতে বাধা দেওয়ার জন্য কাছাকাছি মোবাইল ফোন টাওয়ারগুলি সম্পূর্ণরূপে জ্যাম করা হয়েছিল। দ্বিতীয়ত, ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে জিপিএস রেডিও এবং সামরিক যোগাযোগ ব্যাহত করা হয়েছিল। তৃতীয়ত, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পৌঁছতে বাধা দেওয়ার জন্য 1000 কিলোমিটারেরও বেশি দূর থেকে নিখুঁত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আক্রমণের সময় ইসরায়েল প্রায় 30টি নিখুঁত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা পুরো কমপ্লেক্সকে লক্ষ্য করে। প্রকাশ্য দিবালোকে আক্রমণটি করা হয়েছিল। লক্ষ্যবস্তুগুলিকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করা হয়েছিল এবং কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে খামেনিকে হত্যা করার জন্য বাংকার বাস্টার বোমাও ব্যবহার করা হয়েছিল। বাংকার বাস্টার বোমা হলো এক ধরনের বিশেষ বোমা যা মাটির খুব গভীরে প্রবেশ করে এবং তারপর বিস্ফোরিত হয়, যার অর্থ ভূগর্ভস্থ বাংকারগুলিও এড়াতে পারে না। গোয়েন্দা প্রতিবেদন অনুসারে সেদিন মারিক কর্মকর্তাদের একটি সভা চলছিল। খামেনি কিছুক্ষণের জন্য মাটির উপরে তার অফিসে ফিরে আসেন এবং ঠিক সেই মুহূর্তেই আক্রমণটি ঘটে। এই কারণেই খামেনি বাংকারে থাকা সত্ত্বেও পালাতে পারেননি। এই হামলায় কেবল খামেনিই নয়, তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাও নিহত হন।